আসসালামু আলাইকুম। মুশফিকুস সালিহিন স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। শুরুতেই টি-20 বিশ্বকাপ প্রসঙ্গ। নিরাপত্তার কারণে ভারতের মাটিতে বিশ্বকাপের কোনো ম্যাচ খেলতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। মুস্তাফিজকে আইপিএলে বাদ দেওয়ার পর নিরাপত্তা ইস্যু ভারতীয় ক্রিকেট বোর্ড সামনে আনার পর সিদ্ধান্তটা নিয়ে ফেলেছে বোর্ড। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি নিজেই। যদিও সময় স্বল্পতায় বাংলাদেশের এই দাবি পূরণ সম্ভব হবে কিনা সেটা নিয়ে সংশয় জানিয়েছে ভারতের গণমাধ্যম। রিপোর্ট বর্ষণ কবিরের। এক রাতের মধ্যে বদলেছে অনেক কিছু। শনিবার রাতে পরিচালকদের জুম সভাতে বিসিবি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছিল আইসিসি ও আইপিএল কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো। সেখানে নিরাপত্তা ও মুস্তাফিজকে বাদ দেওয়ার কারণ সম্পর্কে চিঠি পাঠানোর কথা থাকলেও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের স্ট্যাটাসের পর পরিবর্তন এসেছে সিদ্ধান্তে। একরকম হার্ড লাইনে গেছে বিসিবি। আইসিসির কাছে পাঠানো চিঠিতে বিসিবি জানিয়েছে ভারতের মাটিতে নিরাপত্তা নিয়ে তাদের উদ্বিগ্নতা। তাই বাংলাদেশ সরকার ও তারা সেখানে টি-20 বিশ্বকাপের ম্যাচগুলো খেলতে অপারগ। সে দেশের বাইরে অন্য কোনো ভেন্যুতে ম্যাচগুলোর আয়োজনের অনুরোধ জানিয়েছে তারা আইসিসির কাছে। টি-20 বিশ্বকাপের সহ আয়োজক ভারতের সঙ্গে শ্রীলঙ্কাও। সেখানে হাইব্রিড মডেলে নিজেদের সবগুলো ম্যাচ খেলবে পাকিস্তান। এ অবস্থায় বিসিসিআই সরাসরি কোনো মন্তব্য না করলেও ভারতীয় গণমাধ্যম গরম হয়েছে নানা খবরে। একটা অংশ দাবি করেছে সময় স্বল্পতায় এই অনুরোধ আইসিসির পক্ষে ভারতীয় ক্রিকেট বোর্ডকে জানানো সম্ভব হবে না। এমন দাবিও করা হচ্ছে বাংলাদেশের এই সিদ্ধান্তে এ বছরে ঢাকার মাটিতে সিরিজটা অনিশ্চিত হয়ে গেল ভারতের। বিশ্বকাপে ভারতের মাটিতে বাংলাদেশের খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে মূল ও সামাজিক মাধ্যম সরগরম ছিল দু দেশেরই। সমস্যার মূল ছিল বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স 9.5 কোটি রুপিতে কেনার পর পশ্চিমবঙ্গ সহ সে দেশের গণমাধ্যম সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে মুস্তাফিজকে দলে নেওয়ার বিরোধিতা করে আসছিল গত সপ্তাহ জুড়ে। শনিবার বিসিসিআই ডানপন্থী রাজনৈতিক দলগুলোর চাপের কাছে নতি স্বীকার করে কেকেআরকে নির্দেশনা দেয় মুস্তাফিজকে ছেড়ে দিতে, যা গভীর সংকটে ফেলেছে দু দেশের ক্রিকেট সম্পর্ককে। রাজনীতির মারপ্যাচে ক্রিকেটও যে এমন দুর্দশায় পড়বে এটা কে ভেবেছিল? বর্ষণ কবির, এনটিভি স্পোর্টস ডেস্ক। এদিকে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করা হবে কিনা সেটার আইনি দিক পর্যালোচনা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সঙ্গে মতবিনিময় সভায় তথ্য উপদেষ্টা বলেন, যেহেতু খেলার মধ্যে রাজনীতি টেনে এনে মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে, সেহেতু বিষয়টা নিয়ে পদক্ষেপ নিতে হচ্ছে। এছাড়া গণভোটের পক্ষে সরকারের ন্যারেটিভ প্রচার করতে গণমাধ্যমের সহযোগিতা চান তথ্য উপদেষ্টা। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ আছে কি না এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। ফলে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্ন অবান্তর। কোন যুক্তিতে মোস্তাফিজকে মানা করা হচ্ছে? খেলোয়াড়ই কোনো যুক্তিতে মানা করা হলে তো কোনো ব্যাপার ছিল না। যে যুক্তিতে মানা করা হচ্ছে সেই যুক্তিটা তো আসলে আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারি না। সেরকম জায়গায় আমাদেরকেও একটা অবস্থান নিতে হবে। আমরা সেই অবস্থানের আইনগত ভিত্তি এবং প্রক্রিয়া যাচাই বাছাই করছি এবং করার পরে আমরা একটা বিফিটিং পদক্ষেপ গ্রহণ করব। মানুষ যাতে গণভোটে অংশগ্রহণ করে, মানুষকে তো বিষয়গুলো বুঝাতে হবে যে 11টা বিষয়ে তারা যে হ্যাঁ বা না বলবে এই বিষয়গুলো আসলে কি, হ্যাঁ বললে এটার ইমপ্লিকেশন কি, না বললে এটার ইমপ্লিকেশন। যাচাই বাছাই শেষে ঢাকা জেলা ও মহানগরের 20টি আসনে দাখিলকৃত 238টি মনোনয়নপত্রের মধ্যে 75 জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে, বৈধ ঘোষণা করা হয়েছে 163টি, আর স্থগিত রয়েছে 2টি আসনের প্রার্থিতা। রোববার মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন হলেও শনিবারই যাচাই বাছাইয়ের কাজ প্রায় সম্পন্ন করেছে বিভাগীয় কমিশনারের কার্যালয়। তবে রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে 5 থেকে 9 জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করা যাবে। 10 থেকে 18 জানুয়ারির মধ্যে আপিল শুনানি ও নিষ্পত্তি হবে। 20 জানুয়ারি মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা। এরপর 21শে জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে। এরপর দিন 22শে জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রমের শেষ দিন ছিল আজ। জামায়াত ও জাতীয় পার্টি সহ কয়েকটি রাজনৈতিক দলের বেশ কয়েকজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর ১ আসনের মনোনয়নপত্র দাখিলকৃত প্রার্থীদের যাচাই বাছাইকালে ১৫ জনের মধ্যে ৭ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ও ৮ জনের বাতিল করা হয়েছে। এর আগে ১৫ প্রার্থীর মধ্যে ৭ জনের প্রার্থিতা বাতিল করে বাকি ৮ জনের মনোনয়ন স্থগিত ঘোষণা করা হয়। পরে স্থগিত হওয়া প্রার্থীরা তাদের কাগজপত্র সঠিকভাবে রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করলে তাদের মাঝে ৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। চট্টগ্রামে ৪টি আসনে ১০ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে দ্বৈত নাগরিকত্ব থাকায় চট্টগ্রাম ৯ আসনে জামায়াতের প্রার্থী ডক্টর AKM ফজলুল হকের মনোনয়ন বাতিল করা হয়। খুলনার ৬টি সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। সকালে জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা জানান, খুলনার ৬টি সংসদীয় আসনে মোট ৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে ৩৫ জনের মনোনয়ন বৈধ এবং ১১ জনের মনোনয়ন বিভিন্ন কারণে বাতিল করা হয়েছে। মনোনয়ন যাচাই বাছাইয়ের শেষ দিনে ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনের ৪টি আসনে ৩৫টি মনোনয়নপত্রের মধ্যে ১২টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। কিশোরগঞ্জের ৩টি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রমে সাবেক মন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর M ওসমান ফারুক সহ ১৭ জনকে বৈধ ঘোষণা এবং সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু সহ ১৪ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। ফেনীর ৩টি আসনে জমা দেওয়া ৩৫টি মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ২২ জনের মনোনয়ন বৈধ ও ১২ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। মানিকগঞ্জের ৩টি সংসদীয় আসনে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য SM আব্দুল মান্নান সহ মোট ৯ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে, আর ১৮ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। বাতিল হওয়া প্রার্থীরা সোমবার থেকে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে কুড়িগ্রাম ৩ সংসদীয় আসনের জামায়াতের প্রার্থী মাহবুবুল আলম সালিহির মনোনয়ন বাতিল করা হয়। মনোনয়নপত্র বাতিলকে কেন্দ্র করে রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে কিছুটা উত্তেজনকর পরিস্থিতির সৃষ্টি হয়। উনি যেটা ডিসিশন নিয়ে রাখছেন, হয়তোবা ওনার কারণে অথবা অন্য কারো প্রেশারের কারণে অথবা অন্য কারো মাধ্যমে প্রভাবিত হয়ে অথবা ওনার যে জাস্টিস করার যে ওনার যে ইখতিয়ার ছিল এইটার থেকে উনি সরে গিয়ে উনি যেটা মাইন্ড নিয়েছিলেন উনি সেটা শুধুমাত্র আজকে ঘোষণা করেন। সিরাজগঞ্জে ৪, ৫ ও ৬ নম্বর আসনে ২৬ জন প্রার্থীর মাঝে ৭ জনের মনোনয়ন বাতিল ও ১টি স্থগিত করা হয়েছে। বৈধ ঘোষণা করা হয়েছে ১৯টি। এছাড়া জামালপুর, কুষ্টিয়া, দিনাজপুর ও নওগাঁতেও মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। আহমেদ শরীফ, NTV নিউজ ডেস্ক। নির্বাচনের পরিবেশ নিয়ে বিএনপির কোনো আশঙ্কা নেই জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, নির্বাচন জাতির মধ্যে আশার সঞ্চার করেছে। ২-১ দিনের মধ্যেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের চেয়ারম্যানের দায়িত্ব বুঝে নেবেন। এদিকে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠক শেষে নজরুল ইসলাম খান বলেন, ক্ষমতার মোহ নয়, গণতন্ত্রের পূর্ণতা আর মানুষের ভোটাধিকার নিশ্চিত করতেই তার দল দ্রুত নির্বাচন চায়। হাসান মাহমুদের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কড়া নাড়ছে দুয়ারে। নির্বাচনী প্রচারণা শুরুর পূর্বে সিলেটের হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাজার জিয়ারত করে মোনাজাতে অংশ নেন তিনি। পরে নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় শেষে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, নির্বাচন নিয়ে বিএনপির কোনো শঙ্কা নেই। আমরা যদি ফেল করি একটা সুষ্ঠু অবাধ নির্বাচন করতে, গণতন্ত্রে ফিরে যেতে, তাহলে জাতিগতভাবে আমরা ফেল করব। আমাদের এমন কোনো কাজ, যে রাজনৈতিক কাজ করা ঠিক হবে না যে সমস্ত কাজগুলো আমাদের এই উদ্দেশ্যকে ব্যাহত করতে পারে। এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কিন্তু আমার মনে হয় যে আমরা ২-১ দিনের মধ্যেই তাকে আমরা চেয়ারম্যান করতে পারবো, কারণ অলরেডি আমাদের যেহেতু আমাদের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছেন, সুতরাং সেই জায়গায় অবশ্যই আমাদেরকে পূরণ করতে হবে। তিনি আমাদের প্রত্যাশা, সকলের প্রত্যাশা যে উনি সিলেট থেকেই তার নির্বাচনী প্রচারণা শুরু করবেন। এদিকে গুলশানে বিএনপির নির্বাচনী কার্যালয়ে দলের নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির বৈঠকে আলোচনা হয় যোগ্য এবং গ্রহণযোগ্য প্রার্থী বাছাইয়ের কৌশল, ভোট কেন্দ্রে ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে করণীয় এবং দলীয় শৃঙ্খলা বিধানসহ নির্বাচন পরিচালনায় দলের সার্বিক প্রস্তুতি নিয়ে।
যাদের রাজনৈতিক তৎপরতার উপর কোনো বিধিনিষেধ নাই, তাদের কারণে নির্বাচনে অংশগ্রহণ করার উপর কোনো বাধা নাই। এখন এটা তাদের সিদ্ধান্তের প্রশ্ন। যদি বাধা হতো তাহলে আমরা বলতে পারতাম যে নির্বাচনে কিছু দলকে বাইরে রেখে করার চেষ্টা চলছে। বাধা না থাকার কারণে এই কথাটা আমরা বলতে পারছি না। এখন কোনো দল যদি স্বেচ্ছায় বলে যে আমি করবো না নির্বাচনে অংশগ্রহণ, সেটা তো কারো কিছু বলার সুযোগ নাই সেখানে আর কি। ভোটারদের ভোটের দিন নির্ভয়ে কেন্দ্রে আসার পরিবেশ তৈরি করাই বিএনপির প্রধান লক্ষ্য বলে জানিয়েছে দলটির নির্বাচন পরিচালনা কমিটি। যেখানে আমরা বিশ্বাস করি এটা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতায়ন হবে এবং এমন সরকার আসবে যারা সত্যি সরকারের কাছে দায়বদ্ধ থাকবে। আমরা সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব যেখানে মানবাধিকার থাকবে, বাক স্বাধীনতা থাকবে, আইনের অনুশাসন থাকবে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাইয়ে কোনো রিটার্নিং অফিসারের কর্মকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার দলটি এক বিবৃতিতে জানায়, তথ্য প্রমাণ কাগজপত্র দাখিল করার পরও উদ্দেশ্যমূলকভাবে প্রার্থিতা বাতিল করছে কিছু রিটার্নিং কর্মকর্তা। অপ্রয়োজনীয় ও অহেতুক কিছু বিষয় যা আইনের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ নয়, এমন বিষয়েও অজুহাত হিসেবে দাঁড় করিয়ে প্রার্থিতা বাতিল করা হয়েছে। একটি মহলের ইন্ধনে এসব করা হচ্ছে বলে দাবি করা হয় বিবৃতিতে। তুচ্ছ অজুহাতে প্রার্থিতা বাতিল করা প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা দিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানায় জামায়াতে ইসলামী। জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ নিতে দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। এটাকে এজেন্সির খেলা অভিহিত করে এ ধরনের কোনো খেলা বরদাস্ত না করার হুঁশিয়ারি দেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে এনসিপির বৈঠক শেষে সন্ধ্যায় দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করছে বলেও অভিযোগ করেন আক্তার। এদিকে জামায়াতের সাথে নির্বাচনী জোটের আসন ভাগাভাগি এখনও চূড়ান্ত হয়নি বলে জানান তিনি। আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে যুক্তরাষ্ট্র সব ধরনের কারিগরি ও অন্যান্য সহায়তার আশ্বাস দিয়েছে বলেও জানায় এনসিপি। দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সাথে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে রাতে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশ নিয়েছেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুবুর রহমান, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সাবেক সভাপতি মীর নাসির হোসেন ও একে আজাদ, বিএসআরএম এর চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী। এছাড়াও বিজিএমইএ ও বিকেএমইএ এর সাবেক নেতারা সহ দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা বৈঠকে অংশ নেন। ব্যবসায়ী নেতাদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারেক রহমান। মূলত রাজনৈতিক উদ্দেশ্যেই বলপূর্বক গুম করা হতো এমন তথ্য উঠে এসেছে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে এ প্রতিবেদন জমা দেন কমিশনের সদস্যরা। কমিশন জানায়, বাংলাদেশের সব প্রতিষ্ঠানকে দুমড়ে মুচড়ে দিয়ে গণতন্ত্রের লেবাস পরে মানুষের ওপর কি পৈশাচিক আচরণ করা যেতে পারে সেটার ডকুমেন্টেশন এই রিপোর্ট। জাতি হিসেবে এই ধরনের নৃশংসতা থেকে চিরতরে বের হয়ে আসতে হবে। প্রতিবেদনে কমিশন জানায়, গুমের শিকার ব্যক্তিদের মধ্যে যারা জীবিত ফিরেছেন তাদের মধ্যে ৭৫% জামায়াত শিবিরের নেতাকর্মী, ২২% বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী। যারা এখনও নিখোঁজ রয়েছেন তাদের মধ্যে ৬৮% বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং ২২% জামায়াত শিবিরের নেতাকর্মী। কমিশন সদস্যরা জানান, ফ্যাসিস্ট শেখ হাসিনা নিজে অনেকগুলো গুমের ক্ষেত্রে সরাসরি নির্দেশদাতা। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম করে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের উপর প্রসিকিউশনের শুনানি শেষ। আসামিপক্ষের শুনানির জন্য আগামী ৮ জানুয়ারি দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত ১৭ ডিসেম্বর তার বিরুদ্ধে গুম ও খুনের ৩টি সুনির্দিষ্ট অভিযোগ আনে প্রসিকিউশন, যা আমলেও নেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল। শুনানিতে চিফ প্রসিকিউটর বলেছেন, জিয়াউল আহসান ছিলেন গুম খুনের মাস্টারমাইন্ড। সাক্ষ্য প্রমাণের মাধ্যমে সবকিছু প্রমাণ করা হবে বলেও জানান তিনি। তবে আসামির আইনজীবীর দাবি, জিয়াউল আহসানের বিরুদ্ধে ধারণাগত অভিযোগ দেওয়া হয়েছে যা দিয়ে মামলা প্রমাণ করা যায় না। রাজধানীর কাফরুল, মিরপুর ও মগবাজার সহ বিভিন্ন এলাকায় চলছে তীব্র গ্যাস সংকট।
ভুক্তভোগীদের অভিযোগ, দিনের বেশিরভাগ সময় মিলে না গ্যাস, পাওয়া যায় মধ্যরাতে। এদিকে হাহাকার চলছে বোতলজাত সিলিন্ডার গ্যাসেরও। বেশি দামেও গ্যাস কিনতে পারছেন না গ্রাহকেরা। এর মধ্যে 53 টাকা বাড়িয়ে 12 কেজি সিলিন্ডার গ্যাসের দাম 1306 টাকা নির্ধারণ করেছে জ্বালানি দাম নিয়ন্ত্রক সংস্থা BERC। সেলিম মালিকের রিপোর্ট। পরিবারের জন্য খাবার রান্নায় গ্যাসের চুলা জ্বালানোর বৃথা চেষ্টা করছেন রাজধানীর মগবাজারের বাসিন্দা গৃহিণী সুমা আক্তার। শেষ উপায় গ্রামের মতো মাটির চুলার দ্বারস্থ হয়েছেন তিনি। ভোর 5টা বাজে যদি চলে যায়, ঘুমের থেকে মানুষ ওঠে 5টা বাজে, ফজরের নামাজ পড়তে উঠে তখন রান্না বান্না শেষ করে, আর তখনই গ্যাস চলে যায়। আর কি খুবই কষ্ট, এত কষ্ট করে আর কি আমরা বাধ্য হয়ে লাকির চুলায় রান্না করতে হয়। গ্যাস সংকট ফ্ল্যাট বাড়িতেও। নিজেরা তো কষ্ট করছেনই, গৃহিণী আয়শার বড় দুশ্চিন্তা ছোট বাচ্চাদের জন্য বাসায় রান্না করা খাবার জোগাড়ে। বাচ্চাদের নিয়ে খুব কষ্টকর হয়ে পড়ছে। আর গ্যাস না থাকায় দেখা গেছে যে হোটেল থেকে যে কিনে নিয়ে আসবো সেটাও পসিবল হচ্ছে না এখন আমাদের, কারণ হোটেলগুলো তো সংকট। তো কিভাবে কি করব আমরা? এদিকে এলপিজির চরম সংকটে দোকান থেকে দোকানে ঘুরে ফিরছেন সিলিন্ডার গ্যাস ব্যবহারকারীরা। বোতল হাতে মধুবাগের বাসিন্দা রুহুল মগবাজার চষে বেরিয়ে জোগাড় করতে পারছেন না এক বোতল গ্যাস। আমার বাসায় যাবতীয় 3 দিন পর্যন্ত গ্যাস নাই, তো এর জন্য আমি সিলিন্ডার নিয়ে প্রথমে মধুবাগ হাতিঝিল থানার সামনে গেছি দোকানে, ওইখানে পাই নাই। তারপর শাসাবাড়ির মাজারের ওইখানে গেছি, ওইখানেও পাই নাই। ওইখান থেকে আমারে বলছে যে আপনি এই লোকেশনে আসেন, ওই জায়গায় পাবেন। তো এই জায়গায় এসেও আমি পাইনি। দোকানিরা জানালেন বেশি দামেও গ্যাস দিচ্ছে না কোম্পানিগুলো। আমাদের কাছে কোনো গ্যাসই নাই, কোম্পানি গ্যাস দিতে পারছে না, এজন্য আমরা কাস্টমারকে গ্যাস দিতে পারতেছি না। কবে আসবে এটা বলতে পারতেছি না, বেশি দাম দিলেও দেয় না। এমন বাস্তবতায় আরও 53 টাকা বাড়িয়ে 12 কেজি সিলিন্ডার গ্যাসের দাম 1306 টাকা নির্ধারণ করেছে BERC। এর বেশি দামে কেউ গ্যাস বিক্রি করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটির চেয়ারম্যান। এটা আমরা লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে ব্যবহার করার চেষ্টা করি এবং ভোক্তা অধিকারকে ব্যবহার করার চেষ্টা করি, এবং যেটা বললাম যে ভোক্তা অধিকার ইতিমধ্যে অভিযান পরিচালনা করছেন, এবং আজকে সকালেও আমি ভোক্তা অধিকার ডিজির সঙ্গে কথা বলেছি বাড়তি অভিযান পরিচালনার জন্য। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন গ্যাসের সংকট উত্তরণে জরুরি সমন্বিত উদ্যোগ। দেশীয় অনুসন্ধানের যে কাজ এটা অব্যাহত রাখতে হবে, একই সাথে আন্তর্জাতিক তেল গ্যাস কোম্পানিগুলোকেও নিয়ে আসতে হবে, যাতে তারা বিনিয়োগ করে সাগরে এবং স্থলভাগে বিনিয়োগ করে নতুন গ্যাস আবিষ্কার করতে পারে। একই সাথে বাংলাদেশের নিজস্ব মজুদ যেটা আছে সেটা বিদেশি বিশেষজ্ঞদের সহায়তা নিয়ে এখান থেকে উৎপাদন বাড়ানোর চেষ্টা করতে হবে। সেলিম মালিক, NTV নিউজ, ঢাকা। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।